কলকাতা থেকে কামারপুকুরের ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার। গাড়ি করে গেলে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা লেগে যায়। ট্রেনে করে যেতে হলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে গোঘাট স্টেশনে নামতে হবে, আর ওখান থেকে অটো বা টোটো করে কামারপুকুর পৌঁছে যেতে পারেন। কামারপুকুর থেকে একটা অটো ভাড়া করে গোটা কামারপুকুর ঘুরে দেখতে পারেন, আর তাছাড়াও ওখান থেকে জয়রামবাটি আর দেরেগ্রামও বেরিয়ে আসতে পারেন। একদিনেই এই ট্যুর করা সম্ভব। শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর, আর সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। দেরেগ্রাম হল রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে। শ্রী রামকৃষ্ণ মঠ খোলা থাকে সকাল 11:30 অবধি, আবার বিকেল 4টের সময় খোলে। অক্টোবর থেকে মার্চ অবধি অবশ্য বিকেল 3:30-র সময় মন্দির খুলে যায়। কামারপুকুরে প্রথমেই লাহাবাবুদের তৈরি এই রাসমঞ্চ দেখে নিতে পারেন। এখানে এখনও ওনারা রাস উৎসব পালন করেন। ধর্মদাস লাহা ছিলেন কামারপুকুরের জমিদার। রামকৃষ্ণদেবের বাবার বন্ধুও ছিলেন উনি, এবং ওনাদেরকে এই গ্রামে আশ্রয় দেন। ঠিক এই রাসমঞ্চের পাশেই হলো গদাধরের পাঠশালা। গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের মা চন্দ্রামণি দেবী যখন ঠাকুরের 5 বছর বয়স তখন এখানে নিয়ে এসেছিলেন এবং ভর্তি করে দিয়েছিলেন এই পাঠশালাতে। কিন্তু পড়াশোনায় গদাধরের একদম মন বসতো না, সেই জন্য পাশেই লাহাবাবুদের তৈরি বিষ্ণু মন্দিরে গিয়ে ধ্যান করতেন। পাঠশালার এই পরিকাঠামো একই রকম রাখা হয়েছে, শুধু উপরের চালটা খড়ের চাল ছিল, সেখান থেকে পরিবর্তন করে টিনের চাল করে দেওয়া হয়েছে। পাঠশালার উল্টো দিকেই লাহাবাবুদের তৈরি দুর্গা মন্দির। এখানে প্রত্যেক বছর দুর্গোৎসব পালন করা হয়। রামকৃষ্ণদেবের আমলের তৈরি দুর্গা প্রতিমার কাঠামো এখনও রাখা আছে এখানে, এবং এখনও সেই কাঠামোতেই পুজো করা হয়। শুধু সেই কাঠামোতে নতুন প্রলেপ পড়ে মাটির, এবং নতুনভাবে প্রতিমা গড়ে ওঠে। সেই প্রতিমাকে ভাসান দেয়, এবং ভাসান দেওয়ার পরে কাঠামোটা আবার ফেরত নিয়ে এই মন্দিরে রাখা হয়। এই মন্দিরের দুর্গা প্রতিমায় একবার চোখ এঁকে দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব। যে শিল্পীর চোখ এঁকে দেওয়ার কথা ছিল উনি আসতে পারেননি, এবং সেটা দেখেই ছোট্ট গদাধর নিজেই নিজের উদ্যোগে চোখ এঁকে দিয়েছিলেন এখানে। এই মন্দিরের পাশেই রয়েছে লাহাবাবুদের তৈরি বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরে ঢোকার মুখেই ধর্মদাস লাহার মূর্তি দেখতে পাবেন। বিষ্ণু মন্দির চত্বরে ঢুকেই চোখে পড়বে বেশ কিছু মাটির তৈরি মূর্তি। শ্রী রামকৃষ্ণদেবের জীবনের বহু ঘটনা দেখানো হয়েছে এই মূর্তির দ্বারা। প্রত্যেক রাস উৎসবে এই মূর্তিগুলো পরিবর্তন করা হয়, ঘটনাগুলো তখন আলাদা আলাদা দেখানো হয়। এবারে যেমন দেখানো হয়েছে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম, তার বিবাহ সারদা মায়ের সঙ্গে, তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সপরিবারে দেরেগ্রাম ছেড়ে কামারপুকুরে আসা, তার সাধু সেবা, এরকম অনেক ছোট ছোট গল্প এখানে দেখানো হয়েছে। শ্রী রামকৃষ্ণদেবের যখন পড়ায় মন বসতো না, তখন পাঠশালা থেকে পালিয়ে এসে এই বিষ্ণু মন্দিরেই ধ্যান করতেন। এই মন্দির 3 তলার, উপরের তলা একটা আছে, এটা হচ্ছে মাঝের তলা, আবার এই মন্দিরের ঠিক মাটির তলায়ও আরেকটা ঘর আছে। এই মন্দিরে টেরাকোটা কাজগুলো দেখা যাচ্ছে, এই কাজগুলো বিষ্ণুপুরের মন্দিরেও দেখা যায়। সেই সময় বর্গী মারাঠারা ভীষণ লুটপাট করতো বলে লাহাবাবুরা তাদের মা বোনেদেরকে নিয়ে এবং গয়নাগাটি যা ছিল সেগুলো সব নিয়ে এই মন্দিরের নিচের ঘরে চলে যেতেন, এবং যখন মারাঠারা চলে যেতেন তারপর আবার ওনারা উঠে আসতেন। বিষ্ণু মন্দির থেকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে পার্বতীনাথ শিব মন্দির। ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবীর তৈরি এই মন্দির। প্রসন্নময়ী দেবী ছিলেন বাল্য বিধবা। গদাধরকে উনি নিজের সন্তানের মতো স্নেহ করতেন। ওই মন্দির থেকে এগিয়েই পড়বে গোপেশ্বর শিব মন্দির।
দক্ষিণেশ্বরে ঠাকুরের মা কালীর প্রতি ভক্তি দেখে অনেকেরই মনে হয়েছিল যে এটা পাগলামো, এবং সেটা যখন চন্দ্রামণি দেবীর কানে যায় উনি এই মন্দিরে এসে খুব কেঁদেছিলেন এবং উত্তর চেয়েছিলেন। এই রোগ সারাবার পদ্ধতিও উনি জানতে চেয়েছিলেন। মহাদেবের কাছ থেকে উনি উত্তর পেয়েছিলেন যে এটা তাঁর গদাধরের মা কালীর প্রতি ভক্তি বা সাধনা, এটা কোনো পাগলামো নয়। এই গোপেশ্বর শিব মন্দিরের পিছনেই কামার পুকুর। এই জায়গাটির নাম কামার পুকুর এই পুকুরের নামই হয়েছে। আগে এই জায়গাটির নাম ছিল শুকলালগঞ্জ। মানিক রাজা তার অস্ত্র বানানোর জন্য এখানে কয়েকজন কামারকে নিয়ে আসেন। তাদের কাজের সুবিধার জন্য এখানের এই পুকুরটা তৈরি করা হয়, এবং যেহেতু এই পুকুরটা কামারদের জন্য তৈরি তাই এর নাম কামার পুকুর হয়। এই পুকুর থেকে একটু এগোলেই ধনী কামারিনীর বাড়ি পড়ে। পুরনো বাড়িটা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পরে এই বাড়িটা আবার নতুন করে তৈরি করা হয়। শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয় ঢেকিশালে। জন্মাবার পরেই উনি ধান সেদ্ধ করার উনুনের ভিতরে ঢুকে যান। এই ধনী কামারিনী সেই সময় ঠাকুরকে বাঁচান। পরবর্তীকালে এই ধনী কামারিনী ঠাকুরের ভিক্ষামা হন। ধনী কামারিনীর মন্দির দেখার পরে এই দোতলা মাটির বাড়ির পাশ দিয়ে সীতানাথ পাইনের বাড়ি যাওয়া যায়। কামার পুকুরে ঠাকুরের 3 বার ভাব সমাধি হয়েছিল। এই সীতানাথ পাইনদের বাড়ির সামনেই যে নাট্যমঞ্চ ছিল সেইখানে 3য় বার ঠাকুরের ভাব সমাধি হয়। এই নাট্যমঞ্চেই শিবরাত্রির দিন যাত্রাপালা হতো। যে ছেলেটির শিবের অভিনয় করার কথা ছিল সে উপস্থিত না হওয়ায় তখন গদাইকেই সবাই ধরল যে শিবের অভিনয় করে দিতে হবে, এবং সেই অভিনয় করতে করতেই উনি ভাব সমাধিস্থ হয়েছিলেন এখানে। এই পাইনদের নিয়ে আরেকটা ঘটনাও খুব প্রচলিত। দুর্গাদাস পাইনের অহংকার ছিল যে তার বাড়ির অন্দরমহলে কোনো বাইরের পুরুষ যেতে পারত না। ছোট্ট গদাই সেই কথা শুনে কামারপুকুর হাটে গিয়ে শাড়ি চুড়ি কিনে সেটা পরে মহিলার বেশ ধারণ করে মস্ত বড় একটা ঘোমটা দিয়ে রাতের বেলা দুর্গাদাস পাইনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। সেই ঘোমটা দেওয়া মহিলা দুর্গাদাস পাইনকে গিয়ে বলেন যে তার বন্ধুরা এখানে ছেড়ে দিয়ে চলে গেছে তাকে। অগত্যা দুর্গাদাস পাইন তাকে অন্দরমহলে মেয়েদের কাছে গিয়ে বিশ্রাম নিতে বলেন। ছোট্ট গদাই পাইনদের মেয়েদের সঙ্গে গান বাজনা করতে থাকে। একটু রাত হলে গদাইয়ের মেজো দাদা গদাই গদাই বলে খুঁজতে থাকে ভাইকে। গদাইও দাদার গলা পেয়ে যাই দাদা বলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় উনি দুর্গাদাস পাইনকে বলে যান যে তিনি পুরুষ হয়েও অন্দরমহলে ঢুকেছেন। এতেই দুর্গাদাস পাইনের দর্পচূর্ণ হয়, আর তারপর থেকে বাড়ির মেয়েদের প্রতি তিনি অনেক উদার হয়ে যান। এই পাইনদের বংশধররা এখনও এখানে থাকেন। এই হলো সীতানাথ পাইনের বাড়ি। রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই হালদার পুকুর। সারদা মা যখন কামার পুকুরে বসবাস করার জন্য আসেন তখন এই পুকুর পাড়ে মা শ্রী রামকৃষ্ণকে দুঃখ করেন যে ঠাকুরের কত সৌভাগ্য যে দক্ষিণেশ্বরে রোজ গঙ্গা স্নান করতে পারেন, যেটা মা পারেন না। তখন ঠাকুর বলেছিলেন এই হালদার পুকুরই কামার পুকুরের গঙ্গা। এই বলার পরেই মা সারদা দেখেন যে এই হালদার পুকুর পাড়েই মাটি ফুঁড়ে ঠাকুরের পায়ের উপর দিয়ে গঙ্গার জল চলে গিয়ে মিশছে হালদার পুকুরে। মা সারদা এখানেই স্নান করতেন। এরকম বলা হয় যে মা যখন স্নান করতে আসতেন এই ঘাটে তখন অষ্টসখীরাও ওনার সঙ্গে আসতেন এবং ফিরে যাওয়ার সময় তারা মিলিয়ে যেতেন। ওই অষ্টসখীর এক সখী ছিলেন রানী রাসমণি। এই হালদার পুকুরের জল অত্যন্ত পবিত্র বলে মনে করেন এখানকার বাসিন্দারা। রামকৃষ্ণ মঠের ভেতরে ছবি বা ভিডিও তোলা বারণ, তাই মঠের ভেতরটা দেখানো সম্ভব নয়, কিন্তু এই মঠে আপনারা দেখে নিতে পারেন ছোট ছোট মাটির ঘর যেখানে রামকৃষ্ণদেব তার পরিবারের সঙ্গে থাকতেন, তাদের বৈঠকখানা, তাদের কুলদেবতা রঘুবীরের মন্দির, যোগী শিব মন্দির। বলা হয় এই যোগী শিব মন্দির থেকে জ্যোতি বেরিয়ে চন্দ্রমণি দেবীর গর্ভে যায় এবং তার কিছু মাস পরেই রামকৃষ্ণদেবের জন্ম হয়।
রামকৃষ্ণদেবের নিজের হাতে পোতা আম গাছ এখনও দেখতে পাওয়া যায় এখানে। যে ঢেকি সালে তার জন্ম হয়েছে, এখন সেটা মন্দির হয়েছে, সেটাও দেখে নিতে পারেন এখানে। রামকৃষ্ণদেবের শৈশব এই কামারপুকুরেই কাটে। তারপর তিনি কলকাতায় চলে যান। শ্রী রামকৃষ্ণদেব কামারপুকুরের সাদাবোঁদে খেতে খুব ভালোবাসতেন। চাইলে এটাও আপনারা নিয়ে যেতে পারেন, এর স্বাদ কিন্তু এমনি বোঁদের থেকে বেশ আলাদা। কামারপুকুর দেখে এবার চলে যেতে পারেন দেরেগ্রাম। কামারপুকুর থেকে দেরেগ্রামের ডিস্টেন্স প্রায় 3.5 কিলোমিটার মতো। রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে ছিল এই দেরেগ্রামে। দেরেগ্রামের জমিদার রামানন্দ রায় রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এক মামলায় মিথ্যা সাক্ষী দিতে বলেন। মিথ্যে সাক্ষী দিতে রাজি না হওয়ায় সেই জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও তার পরিবারের উপর অত্যাচার শুরু করেন। সেই অত্যাচার এমন পর্যায়ে চলে যায় যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার পরিবারকে নিয়ে দেরেগ্রাম ছাড়তে বাধ্য হন। গ্রাম ছাড়ার সময় উনি তেমন কিছুই নিয়ে যেতে পারেননি, তবে তার কুলদেবতা রঘুবীরকে ঠিক নিয়ে নিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী চন্দ্রমণি দেবী, তার পুত্র রামকুমার আর কন্যা কাত্যায়নী। দেরেগ্রাম থেকে কামারপুকুর যাওয়ার পরে ধর্মদাস লাহা তাদেরকে আশ্রয় দেন এবং ধর্মদাস লাহার বন্ধু শুকলাল গোস্বামী তাদেরকে জমি দেন। এই জমিতেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চাষবাস করতেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় লাহাবাবুদের পূজা আর্চাও করে দিতেন। এই ঘরে তেমন বিশেষ কিছু রাখা নেই, তবে কয়েকটা বাসনপত্র, কয়েকটা আসবাবপত্র রাখা আছে। দেরেগ্রামের এই মঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু রামকৃষ্ণ মঠের। এখানে থাকারও ব্যবস্থা আছে, তবে থাকার জন্য ফোন করে বুকিং করে এলে ভালো। এখানে দুপুরের খাবারেরও ব্যবস্থা হয়, সেক্ষেত্রেও ফোন করে এলে ওনারা খাবারটা তৈরি করে রাখতে পারেন। আশ্রমের খাবার তাই খুব সাদামাটাই খাবার, কিন্তু সে খাবারের স্বাদই আলাদা। এই দেরেগ্রামেও মন্দির বন্ধ হয়ে যায় 11:30টার সময়, আবার খোলে বিকেল 4টে নাগাদ। এই দেরেগ্রামেই আমরা দুপুরের খাবার সেরেছিলাম এবং কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে তারপরে গিয়েছিলাম জয়রামবাটি। দেরেগ্রাম বা জয়রামবাটিতে গাইড না নিলেও চলে, কিন্তু কামারপুকুরে গাইড নিলে ওনারা অনেক গুছিয়ে সমস্ত ঘটনাগুলো বলেন আর জায়গাগুলো ঠিকমতো নিয়ে যান, যা একার পক্ষে একটু কঠিন কিন্তু অসাধ্য নয়। দেরেগ্রাম থেকে জয়রামবাটির ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার মতো। জয়রামবাটি বাঁকুড়া জেলায় অবস্থিত আর কামারপুকুর হুগলি জেলায়। জয়রামবাটিতে দেখে নিতে পারেন মাতৃমন্দির, মায়ের নতুন বাড়ি আর সিংহবাহিনীর মন্দির। মা সারদা মা সিংহবাহিনীর মন্দিরে প্রায়ই আসতেন এবং খুব বিশ্বাস করতেন। মা সারদা এটাও বিশ্বাস করতেন যে এখানকার মাটি অত্যন্ত পবিত্র এবং সব ধরনের রোগ নিরাময় করতে সক্ষম। সেই জন্যেই বোধহয় এখনও এখানে যারাই আসেন তারা একটু হলেও এখানকার মাটি সংগ্রহ করে নিয়ে নিজেদের বাড়িতে যান। এখানে মা দুর্গাকেই মা সিংহবাহিনী বলা হয়। এখানে মাকে ফল মিষ্টি চিড়ে ভোগ দেওয়া হয়, আর অন্নভোগ দেওয়া হয় না সাধারণত। ডান দিকের সবুজ শাড়ি পরা মূর্তিটি হলেন মা মনসার, মাঝখানে মা সিংহবাহিনী দুই সখীকে নিয়ে, এবং বাঁ দিকে শ্রীরামকৃষ্ণ আর সারদা মায়ের ছবি আছে। এখানে দামোদরজিউ মন্দিরও একবার দেখে নিতে পারেন। মা সিংহবাহিনীর মন্দির দেখার পরে চলে আসতে পারেন শ্রী শ্রী মায়ের নতুন বাড়িতে। এই বাড়িতেই মা 1916 সাল থেকে 1920 সাল অবধি ছিলেন। মায়ের ভক্তের সংখ্যা অনেক গুণ বেড়ে যাওয়ায় মায়ের শিষ্য স্বামী শারদানন্দ এই নতুন বাড়ি তৈরি করে দেন। এখানেও মা বহু ভক্তকে দীক্ষা দিয়েছেন। মাতৃমন্দির ঢোকার আগেই ডান দিকে পড়বে এই নতুন বাড়ি। এই মাতৃমন্দির আর নতুন বাড়ির ভিতরে ছবি বা ভিডিও তোলা বারণ, তাই এখানেও ভিতরটা দেখানো সম্ভব নয়।
নতুন বাড়ির পাশ দিয়েই ঢুকে যেতে হবে শ্রী শ্রী মাতৃ মন্দিরে। সারদা মায়ের বাবা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতেই তৈরি হয় এই মাতৃমন্দির 1923 সালে। এই মাতৃমন্দিরেরই একটা ঘরে রাখা হয়েছে মায়ের পায়ের ছাপ। এই মন্দিরের গর্ভগৃহে রাখা রয়েছে মায়ের শ্বেত পাথরের মূর্তি, হাতে পরানো রয়েছে সোনার বালা। সারদা মায়ের 6 বছর বয়সে রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর যখন মা কামারপুকুরে এসেছিলেন তখন রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবী কামারপুকুরের জমিদারের কন্যা প্রসন্নময়ী দেবীর কাছ থেকে গয়না ধার করে সারদাকে সাজিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে ছোট্ট সারদা কিছুতেই গয়না খুলে দেবে না ফেরত। সেই গয়না পরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুমন্ত অবস্থায় রামকৃষ্ণদেব সেই গয়না খুলে লাহাবাবুদের ফেরত দেন। সকালে উঠে যখন সারদা মা দেখেন যে তার গায়ে কোনো গয়না নেই, তখন সে খুব কেঁদেছিল। তখন রামকৃষ্ণদেব তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সারদা মাকে গয়না গড়িয়ে দেবেন। পরবর্তীকালে রামকৃষ্ণদেব সারদা মাকে একজোড়া সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন। সেই সোনার বালা মা সবসময় পরে থাকতেন। মাতৃমন্দিরে শ্বেত পাথরের মা সারদাও এই বালাই পরে আছেন। মা সারদা যেখানে জন্মগ্রহণ করেন সেইখানেই ওই শ্বেত পাথরের মূর্তি রাখা রয়েছে। 1853 সালে মায়ের জন্ম হয় এখানেই, আর 1836 সালে রামকৃষ্ণদেবের জন্ম হয় কামারপুকুরে। এই মাতৃমন্দির চত্বরেই মায়ের মন্দির ছাড়াও সংরক্ষণ করা আছে মা সারদার পুরনো মাটির বাড়ি, যেখানে মা প্রায় 52 বছর ছিলেন, মায়ের কুলদেবতার মন্দির, আর রয়েছে রান্নাঘর। মাতৃমন্দিরের বাইরে প্রচুর দোকানপাট রয়েছে এবং অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন। সারদা মায়ের কিছু বাণী দিয়ে এই ভিডিওটা শেষ করলাম। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। যার আছে সে মাপো, যার নেই সে জপ। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। এই কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়।